কর্নেল অলিকে মনোনয়ন দেওয়া হয়েছে বা প্রার্থী করা হচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে। আ এটার পেছনে কোনো ব্যাখ্যা আছে বা ব্যাখ্যা খুঁজে পান যে জয় হবে না বা জয়ের কোনো সম্ভাবনা নাই, তবুও আসলে প্রার্থী করা কেন? উনি একজন বুড়া বয়সে ভীমরতি ধরা মানুষের মতো একজন মানুষ, অথবা লাভে বা লোভে উনি ওনার চরিত্র পরিবর্তন করেছেন, বিশ্বাসকে পরিবর্তন করেছেন, মুক্তিযুদ্ধকে উনি ছোট করেছেন। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান তো কোনোদিন হয় নাই, গাছের ডালে কাওয়া, 1 2 3 4। একটা পাগড়া কুত্তা যখন আসতেছে তাকে তো ভাই ডাকে লাভ নাই, ভাই ভাই কামড় দিও না আমারে, তাকে তো লাঠি দিয়ে আপনার একটা পিটা দিতেই হবে, না হলে তো সে ফিরবে না। মানে তত্ত্বাবধায়ক সরকার তো আসলো, কিন্তু ওরকমভাবে বিএনপি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আর কলুষিত করবার চেষ্টা করবে না, তার কি নিশ্চয়তা আছে? 2 × 2 will be 2, এটা আপনি লেখেন আর আমি লিখি। বিএনপি যদি একই কাজ করে, আবার যদি একই কাজ করে, তাহলে একই রেজাল্ট হবে। মানে 2+2 হতে যাচ্ছে কিনা? কারণ ধরেন দলীয়করণ হচ্ছে, আগেও যেটার সমালোচনা করতো বিএনপি যে এখন দেখা যাচ্ছে প্রশাসনেও দলীয়করণ, সবগুলো জেলা পরিষদের প্রশাসক বিএনপির। 71-এর পক্ষে না বিপক্ষে এই জায়গাতে আসবে দেশটা, আমি বলে দিলাম। মানে আপনার কি মনে হয় কবে কবে নাগাদ এরকম সময় আসবে? এটা তো আমি বলতে পারবো না, তবে খুব বেশি দূরে না। সেই জামায়াতে ইসলামকে তাদের সময়ের বা প্রয়োজনে স্বার্থে তাদের সাথে জোট করেছে, আন্দোলন করেছে বা সমঝোতা সলা পরামর্শ সবকিছুই করেছে। ফলে এখন এসে তাদেরকে এই ট্যাগ দিয়ে দেওয়া, সবসময় হেফাজতে ইসলাম রাজনীতিতে এত গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে দাঁড়ায়। প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে আলোচনায় ছিল ডক্টর ইউনূসের নাম। কার পক্ষ থেকে এসেছিল ডক্টর ইউনূসের নাম, নাকি এটি ছিল শুধুই গুঞ্জন? জয়ের কোনো সম্ভাবনা না থাকার পরও কেন কর্নেল অলি আহমেদকে রাষ্ট্রপতি প্রার্থী করেছে জামায়াত এনসিপির 11 দলীয় জোট? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে যুদ্ধ করা বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কর্নেল অলি, যিনি বিএনপির শুরু থেকেই যুক্ত ছিলেন দলটির সঙ্গে, হয়েছেন মন্ত্রীও, তিনি কেন বিএনপি ছেড়ে ভিড়লেন মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে? আবার ছাত্রলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান কেন নিজ ঘর আওয়ামী লীগ ছেড়ে আশ্রয় নিয়েছেন বিএনপিতে? চট্টগ্রামে জনসভায় জামায়াতকে গুপ্ত বাহিনী হিসেবে ইঙ্গিত করে দলটিকে 71-এ স্বাধীনতা বিরোধী, 86-তে জাতীয় বেঈমান, 96-এ স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়ে গাদ্দারি, এমন সব অভিযোগে অভিযুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2001 সাল থেকে দলটির সঙ্গে দীর্ঘদিন জোটে থাকার পর এমন অভিযোগ কতটা যৌক্তিক প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখে? চট্টগ্রাম সফরে হাটহাজারীতে হেফাজতের আমির বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শাপলা চত্বরের বিক্ষোভের পর হেফাজতের সঙ্গে শত্রুতাকে রাজনৈতিক স্বার্থে মেটানোর উদ্যোগ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপাধি পেয়েছিলেন কওমি জননী। রাজনীতিতে কেন এত গুরুত্বপূর্ণ কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম? 5ই আগস্ট শেখ হাসিনার পতন, ডিসেম্বরে দেশে ফেরা, সামনে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পালস অব পলিটিক্সে আমার আজকের অতিথি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। জনাব ফজলুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অব পলিটিক্সে আমার আজকের আয়োজনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, দীর্ঘদিন পরে হলো আমাকে আপনি মনে করছেন অনেক এবং ধন্যবাদ। আপনি আমার বক্তব্য মানুষকে শোনাবার চেষ্টা করছেন। আমি অনেক আপনাকে ধন্যবাদ দিলাম, যারা শুনছেন তাদেরকে আমার সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ, আপনি সময় দিচ্ছেন, যুক্ত হয়েছেন। শুরুতেই বেশ কয়েকটা প্রসঙ্গে কথা বলবো আপনার সাথে। শুরু করতে চাই যে একদম এখন রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সে ব্যাপারটা মোটামুটি বিএনপির দলীয় সূত্রে খোঁজ খবর পাওয়া যাচ্ছে, গণমাধ্যমগুলো সেই তথ্যই জানাচ্ছে। কেমন আপনি দলের ভেতরের মানুষ, আবার ঠিক দলীয় বক্তব্যের বাইরেও আপনি কথা বলেন, ফলে আপনার কাছ থেকে জিজ্ঞাসা কেমন হলো এই সিদ্ধান্ত? এই সাথে সাথে আমরা শুনেছি আরো বিএনপির সিনিয়র নেতাদের নামও শোনা গেছে, এখন অবশ্য সেখান থেকে মির্জা ফখরুলের নামটা উঠে আসছে, আলোচনায় ছিল ডক্টর ইউনূসের নামও। সেটি আসলে বিএনপির ভেতরে আলোচনা ছিল কিনা, কোথা থেকে এসেছিল সেই প্রস্তাবটা, নাকি এটা শুধুই গুঞ্জন ছিল, আপনি কতটা জানেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখনো ফাইনাল হয়ে গেছে এই কথাটা আমি বলতে পারছি না, আমি দলের ভিতরের মানুষ হিসাবে। তবে আমিও আপনার মতোই শুনছি আর কিছু কিছু জানতে পারছি যে আমাদের দলের মহাসচিব, যিনি দীর্ঘদিন যাবত একজন ত্যাগী নেতার ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন এবং জেল জুলুম অত্যাচারের মধ্য দিয়ে যিনি গত 15টি বছর পার করেছিলেন,
সেই মানুষটি অত্যন্ত সাদা মনের মানুষ, ঠান্ডা মেজাজের মানুষ, জনাব ফখরুল ইসলাম আলমগীর। আমিও শুনছি উনি প্রেসিডেন্ট হতে পারে। উনি যদি প্রেসিডেন্ট হয়, আমার কথার মধ্যে যে কথাটি ছিল, আমার আকাঙ্ক্ষার মধ্যে, আমার সেই আকাঙ্ক্ষাটি পূরণ হবে। কারণ আমার আকাঙ্ক্ষা ছিল আমাদের দলের যে কোনো একজন ত্যাগী এবং সিনিয়র নেতা, রাজনীতিবিদ বাংলাদেশের প্রেসিডেন্ট হোক, এটা ভালো হোক। জি আর জনাব ইউনূস সাহেবের নামটা আমি স্ট্রেটলি ডিনাই করেছিলাম দলের মধ্যে থেকে, যে ইউনূস সাহেব হলে উনি যেমন গত 15 মাস 18 মাস সর্বনাশ করেছেন দেশে, শুধু শুধু অর্থনীতিতে না, রাজনীতিতে, সমাজে, সংস্কৃতিতে এবং বিশ্বাসে সারা দেশকে যেমন ধ্বংস করেছে, ইউনূস হওয়ার অর্থ হলো এদেশ আগামীতে ধ্বংস হয়ে যাবে। কাজে আমি কোনো সময় জনাব ইউনূস সাহেবের পক্ষে ছিলাম না, এবং দল তাকে কোনো কারণেই করবে বলে আমি মনে করতাম না, বা এখনো করি না। জি স্পষ্ট। এখন আবার দেখা যাচ্ছে, প্রথম দিকে আমরা শুনেছিলাম যে জামায়াত বা বিরোধী দলের পক্ষ থেকে প্রার্থী দেবে না, যেহেতু মানে জয়ী হবার কোনো সম্ভাবনা নাই। কিন্তু সেটা জানা সত্ত্বেও এখন দেখা যাচ্ছে কর্নেল অলিকে মনোনয়ন দেওয়া হয়েছে বা প্রার্থী করা হচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে। এটার পেছনে কোনো ব্যাখ্যা আছে বা ব্যাখ্যা খুঁজে পান যে জয় হবে না বা জয়ের কোনো সম্ভাবনা নাই, তবুও আসলে প্রার্থী করা কেন? আপনাকে আমি আবারও বলছি, যে কোনো নির্বাচনে কন্টেস্ট করার অধিকার যদি তার নির্বাচনী যোগ্যতা থাকে, তবে তার বাদ সে দলের করার অধিকার আছে। জনাব অলি সাহেব আজকের প্রেক্ষাপটে আমি বলতে চাই, উনি একজন বুড়া বয়সে ভীমরতি ধরা মানুষের মতো একজন মানুষ। অথবা লাভে বা লোভে উনি ওনার চরিত্র পরিবর্তন করেছেন, বিশ্বাসকে পরিবর্তন করেছেন, মুক্তিযুদ্ধকে উনি ছোট করেছেন, এবং উনাকে দিয়ে যা কিছু করানো, যে কোনো কালো শক্তি যদি তার হাতে অর্থবিত্ত থাকে তাহলে করাতে পারে। এবং উনি নির্বাচন নিশ্চিতভাবে পরাজয় জেনেই করছেন, করার তার অধিকার আছে। কিন্তু আমি মনে করি না যে উনি কাজটা ভালো করছেন, কারণ উনার নামের পিছনে একটা বীর বিক্রম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার দিয়েছিল। ওই বীর বিক্রম এবং মুক্তিযুদ্ধটাকে উনি ছোট করছেন। এটা আমার কাছে খুবই অবিশ্বাস্য মনে হয়, আচ্ছা, মানে যে আপনি অলি বলছিলেন, আহমদ সাহেবের মতো একজন লোককে দিয়া হুম, আপনি বলছিলেন এই যে কাজটি, বুড়ো বয়সে ভীমরতির কথা, মেজর আখতারুজ্জামান একটা তিনিও কালো শক্তি মুক্তিযোদ্ধা। করাতে পেরেছে। জি কালো শক্তি হলো সবসময় একই কাজ করে, নিজেরা পিছনে থেকে অপকর্মটি অন্যদেরকে দিয়ে অভিনীত করানোর চেষ্টা করে। এটা 5ই আগস্টেও নিজেরা খুব অন্তর নিহিত ভাবে পিছনে থেকে ওই ছেলে পেলে গুলাকে লাগাই দিছিল 5ই আগস্টে, যদিও জনতার আন্দোলন ছিল সেটা, কিন্তু ছেলেদেরকে তারা তাদের মতো করে ব্যবহার করছে। ওই ছেলেরা যারা আজকে এনসিপি। হুম। আর এখন কি করছে, মানে এখনো তো তারা জামাত জোটেই আছে, তখন ব্যবহার করেছে, এখনো তো তারা আছে তাদের সাথে। এখন তাদের রূপটা সবাই চিনে ফেলছে, যে এরা যে জন্ম, ওখানেই তাদের জন্ম, গোবরেই তাদের জন্ম, এটা চিনে ফেলছে সবাই। আগে এটা চিনতো না তাদেরকে, এখন চিনে ফেলছে যে 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 অবস্থান থেকে, যে ডাল থেকেই কথা বলুক, তাদের শিকড়টা এক জায়গায়, সেটা হলো জামাত এবং শিবির। গাছের বহু ডাল থাকে, তারা হলো এক একটা ডাল, কিন্তু এটার গোড়াটা হলো জামাত বা শিবির। জি, আপনার